যত বাধাই আসুক পুরান ঢাকায় থাকবে না কোনো রাসায়নিক গুদাম, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না, কিন্তু যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব, যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। চুরিহাট্টার আগুনে মৃতদের মধ্যে শনাক্ত আরও 2 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা জজ কোর্টের লিফট ছিঁড়ে 12 জন আহত, এদের মধ্যে 5 জন আইনজীবী। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। ঐতিহাসিক 7ই মার্চ আজ বঙ্গবন্ধুর ভাষণে বাঙালি পায় স্বাধিকারের নির্দেশনা। ধানমন্ডি 32-এ প্রধানমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শেই যাচ্ছেন সংসদে। শপথ নেয়ার পর মনসুর, অন্যদেরও আসার আহ্বান। সাভারে এক শিক্ষিকার বিরুদ্ধে পিএসসি পরীক্ষায় অনৈতিকভাবে 7 জনকে A+ পাইয়ে দেওয়ার অভিযোগ। কর্তৃপক্ষ অবহিত থাকলেও নেই ব্যবস্থা, খতিয়ে দেখার আশ্বাস প্রতিমন্ত্রীর। এবং বছরের পর বছর ভিসার মেয়াদ বাড়ছে না মালয়েশিয়ায় বসবাসরত হাজারো শ্রমিকের। আহত হলে মিলছে না ক্ষতিপূরণও, অস্বীকার বায়রার। যত বাধাই আসুক পুরান ঢাকায় কোনো রাসায়নিকের গুদাম থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র ও 2 সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ নেওয়া শেষে একথা বলেন তিনি। এ সময় নতুন প্রতিনিধিদের শপথের মর্যাদা রক্ষা করে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে নিজস্ব আয় বাড়ানোরও আহ্বান জানান শেখ হাসিনা। উপনির্বাচনে জয়লাভের 1 সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান। এখানে সরকার প্রধানের কাছে 1 বছরের জন্য শপথ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে শপথ নেন 2 সিটি কর্পোরেশনে নবনির্বাচিত 50 জন কাউন্সিলর। জনপ্রতিনিধিদের এই শপথ অনুষ্ঠানে ঢাকাকে আধুনিক ও গতিশীল করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। নগরের উন্নয়নে কাজ করতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। জানান, যে কোনো মূল্যে আবাসিক এলাকা থেকে অপসারণ করা হবে অতি দাহ্য পদার্থের গোডাউন। যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে, যে পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করতে পারবে, কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব, যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। অর্থাৎ যে জিনিসে আগুন লাগতে পারে বা এত বড় ক্ষতি, একবার নিমতলি হয়ে গেল, দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা, কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজে এখানে যে যত বাধাই দিক, কোনো বাধা কিন্তু আমরা মানব না, আমরা কিন্তু এটা নিয়ে যাব। সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নবগঠিত ইউনিয়নগুলোর দিকে নজর দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। উত্তর দক্ষিণ পর্যন্ত রাস্তা ছিল, কিন্তু পূর্ব পশ্চিমের সংযোগ একেবারে ছিল না বললেই চলে। ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প, সেই হাতের ঝিল প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। নতুন যে ইউনিয়নগুলি যুক্ত হলো, সেই ইউনিয়নে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে একটি পরিকল্পনা নিতে, সেখানকার ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট, পানি, পয় নিষ্কাশন সব ব্যবস্থা যেন সুপরিকল্পিতভাবে হয়। শপথের মর্যাদা রক্ষা করে নবনির্বাচিতদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আস্থা বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছে, সে বিশ্বাসের মর্যাদা আপনারা দেবেন, সেটাই আমি চাই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চকবাজারের চুরিহাট্টায় আগুনে মৃতদের মধ্যে ডিএনএ পরীক্ষায় শনাক্ত আরও 2 জনের মরদেহ আজ হস্তান্তর করা হয়েছে। বাকি 8 জনের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করছে সিআইডি। মরদেহ হস্তান্তরের পাশাপাশি প্রতিটি পরিবারকে লাশ দাফনের জন্য 20,000 টাকা করে দেয়া হচ্ছে।
শরীয়তপুরের ইব্রাহিম থাকতেন রাজধানীর কামরাঙ্গীর চরে। রিকশা চালাতে বুধবার বের হয়ে আর বাড়ি ফেরেননি। 20 ফেব্রুয়ারি রাতে চুরিহাট্টার আগুনে প্রাণ হারান। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে হদিশ মিলল তার। মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ে ইব্রাহিমের পরিবার। উনি বুধবার দিন বিকালবেলা বাইরেছে গাড়ি নিয়ে, আর বাসায় ফিরে নাই। তখন আমি গ্যারেজে ওদিক খোঁজাখুঁজি করছি, পাই নাই। তখন আমি জানতে পারলাম যে এই যে চকবাজার এখানে আগুন লাগছে, সিলিন্ডার আগুনের বিস্ফোরণ ঘটে তারপরে এই উনি আর বাসায় ফিরে যায় না। একইভাবে বুঝিয়ে দেওয়া হয় চুরিহাট্টার সবজি বিক্রেতা নুরুল হকের মরদেহ। রাতে হস্তান্তর হবে রাজশাহীর দুলাল কর্মকারের লাশ। তরকারির বিক্রি তো এই দোকানের সামনে বসে ভ্যান গাড়িতে রেখে, তো যেদিন আগুন লাগছে এদিন মনে করেন রাত 9টার সময় আমাদের সাথে কথা বলছে। 9টার পরে 10টা সাড়ে 10টার দিকে ফোন দিছে, আর কথা বলতে পারে নাই। গতকাল পুলিশে ফোন দিছে, আজকে পাইছি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 48 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। এর মধ্যে 23 জনের নমুনা থেকে 11 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পুলিশ ও ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মরদেহ হস্তান্তর চলছে। 19টা লাশ অশনাক্ত থেকে যায়। প্রত্যেকটা লাশেরই কিন্তু এখানে ডিএনএ প্রোফাইল করা হয়েছে। গতকালকে 8 জন মৃতদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন। ওই বাকি 3 জন লাশ ওরা নিয়ে যাবে। বাকি যে 8টা অশনাক্ত লাশ আছে ওটা রিপোর্ট আসলো তাদেরকে সেগুলো তাদের নিকট আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করব আমরা। রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 71 জন। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের লিফট ছিঁড়ে অন্তত 12 জন আহত হয়েছেন। 3 জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে 5 জন আইনজীবী এবং বাকিরা আদালতের কর্মচারী ও বিচার প্রার্থী। পুলিশ জানায় প্রায় অর্ধ শতক বছরের পুরনো লিফটটি ঝুঁকিপূর্ণ ছিল। বৃহস্পতিবার সকালে অন্য দিনের মতো ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের লিফটে ওঠানামা চলছিল। সকাল 10:30টার দিকে বিকট শব্দে হঠাৎ ছিঁড়ে পড়ে লিফটটি। ভেতরে আটকা পড়া মানুষের চিৎকারে দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে লিফটটি ব্যবহারের অনুপযোগী বলে দাবি তাদের। 2 জন হলো মহিলা অ্যাডভোকেট আর কোর্টের স্টাফ 1 জন, আর বাদ বাকি 2 জন মক্কেল, আর এমনি কোর্টের অ্যাডভোকেট আছে 4-5 জন মিলে প্রায় 10-12 জন হয়ে যাবে। পুরাতন একটা লিফট, এই লিফটের কোম্পানির যে মালিক তারা এটা খুব একটা টেক কেয়ার করে না। অপারেটর কোন রকম জোড়াতালি দিয়ে এটা চালাইতো। চলতি অবস্থায় বন্ধ হয়ে যেত আর সবাই এসে খেলে বাইরে হইতো এটারে, আর বলতো যে লিফটেন আছে কিনা। আমরা লিফটেন লাগাই দিতাম যে নষ্ট হয়ে গেছে। সবাই অ্যাডভোকেটরা জানতো যে আবার একটা থেকে 2টা পর্যন্ত অফ থাকে, সেটাও কখনোই বলে না যে কর্তৃপক্ষরে যে লিফটার আমাদের সচল করে দেন। এতগুলো আইনজীবী প্রতিদিন এখানে ওঠানামা করে, এটার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, মেনটেনেন্স করা, এটা মেনটেনেন্স না করার কারণে আজকে দুর্ঘটনা ঘটেছে। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার জানালেন লিফটটি প্রায় 40 বছরের পুরনো। ধারণ ক্ষমতা 8 জন হলেও লিফটে উঠেছিলেন 12 জন। ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি। অনেক পুরাতন এবং ঝুঁকিপূর্ণ একটি লিফট ছিল, এবং আমরা জেনেছি লিফটের ক্যাপাসিটি ছিল, ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 8, এবং সেখানে আমরা এখন পর্যন্ত যতদূর জেনেছি 12 জন এই লিফটে তখন উঠেছিল, এবং আমরা এখন পর্যন্ত 12 জন আহতের নিউজ পেয়েছি। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনকে এবং পঙ্গু হাসপাতালে 3 জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 5 জন আইনজীবী, বাকিরা আদালতের কর্মচারী ও বিচার প্রার্থী। এর মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। এদিকে লিফট দুর্ঘটনা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ এবং ঢাকা মেডিকেলে আছেন খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি দ্বীপের কাছে। দ্বীপ, মোমো, এই মুহূর্তে রয়েছে আমি পুরান ঢাকার জর্জ কোর্টে, এবং আপনারা যতটুকু জানেন যে সকাল 11:15টার সময় এই জর্জ কোর্টের যে একমাত্র লিফটটি রয়েছে পুরান ভবনে, সেই লিফটটি কিন্তু 4.5 তলা থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়। এবং সর্বশেষ যে তথ্যটি আমাদের কাছে আছে যে এই ঘটনায় 12 জন আহত হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে 8 জনকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে, 3 জনকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং 1 জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গিয়েছেন বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখি যে এই ঘটনায় যে 12 জন আহত হয়েছেন তার মধ্যে কিন্তু 4 জনের অবস্থা গুরুতর বলে আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখতে চাই যে লিফটটি ছিঁড়ে আজকে দুর্ঘটনাটি ঘটেছে, এই লিফটটি এই
এখানে যারা ছিল স্থানীয়রা এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটি আমাদেরকে জানিয়েছে যে 40 বছরের পুরনো এই লিফটটি এবং অনেক আগে এটির মেয়াদ শেষ হয়ে গেছিল, তারপরও কিন্তু এটি চলছিল। এবং এখানকার যারা আইনজীবী বা এখানে যারা প্রতিদিন লিফট ব্যবহার করে তারা যেটি আমাদেরকে বলছেন যে এই লিফটটি প্রত্যেক দিনই কিছু না কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং এই লিফটটি যারা নিয়ন্ত্রণ করতো সেই সংস্থার কিন্তু কাউকে কখনোই খুঁজে পাওয়া যায়নি। তারা যেটি বলছে যে প্রায় এই লিফটটি বন্ধ হয়ে যেত এবং গেট খুলে তাদেরকে বের করা হতো। এবং আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে 8 জন নেওয়ার ক্ষমতা সম্পন্ন এই লিফটটিতে ঘটনার সময় 12 জন ছিল এবং আজকে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন চলছে, যার কারণে একটু কিন্তু এই প্রেশার রয়েছে। এবং এখানকার যারা রয়েছে আইনজীবীরা এবং এখানে যারা কর্মকর্তারা তারা বলছেন যে অনেক দিন ধরে এই লিফটটির বিরুদ্ধে তারা অভিযোগ করে আসছিল, কিন্তু এখানকার যারা মেনটেন্যান্স যাদের দায়িত্বে ছিল তারা কিন্তু কোনো রকম তাদের কথা শুনি, যার কারণে আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে। তারা বলছেন যে এই লিফটের পাশে একটি নতুন লিফট 6 মাস আগে চালু করার কথা ছিল, সেটাও কিন্তু এখনো চালু করা হয়নি। এবং তারা বলছেন যে শুধু এই লিফটটি না, এই যে ভবনটি রয়েছে সেই ভবনটিও কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে আমরা দেখতে পেয়েছি যে ঘটনার পরে যারা সিনিয়র আইনজীবী রয়েছেন তারা এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা পরিদর্শন করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে প্রাথমিকভাবে তারা যেটি পেয়েছেন যে এই যে লিফটটিতে আজকে দুর্ঘটনাটি ঘটেছে সেই লিফটটি কিন্তু অনেক আগেই এই লিফটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু এই লিফটটি চলছিল। এবং তারা যেটি বলছেন যে এখানকার যারা স্থানীয় রয়েছেন বা আইনজীবীরা রয়েছেন তাদের সাথে কথা বলে যে বারবার ঠিক করতে বলা হলেও কিন্তু এই লিফটটি কখনোই ঠিক করা হয়নি, এমনকি যারা মেইনটেনেন্সে ছিল তাদেরকেও কখনো খুঁজে পাওয়া যায়নি। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 12 জন আহত হয়েছে, যার মধ্যে 4 জন অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ দীপ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 9 জনকে ভর্তি করা হয়েছিল, তাদের মধ্যে কিছুক্ষণ আগে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন যে এখানে যে 9 জনকে ভর্তি করা হয়েছিল তাদের বেশিরভাগই পায়ে আঘাত পেয়েছেন, একজনের মাথায় ইনজুরি আছে, তার এমআরআই করা হয়েছে। এমআরআইয়ের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে তার চিকিৎসা সেবা দেওয়া হবে। আর এখানে যে 9 জনকে ভর্তি করা হয়েছিল মেডিকেলের পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে এদের মধ্যে আইনজীবী আছেন, আইনজীবী সহকারী আছেন, লিফটম্যান আছেন আসামিরাও। আমরা দেখেছি কিছুক্ষণ আগে সুজন মৃধা নামে একজন আসামি, তিনি একটি মামলায় জামিনে আছেন, আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। তিনিও যে লিফটটি ছিঁড়ে পড়েছে সেই লিফটের ভিতরে ছিলেন, তিনি আহত হয়েছেন, তার পায়ে আঘাত লেগেছে। তো কিছুক্ষণ আগে তিনি পায়ে ব্যান্ডেজ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি বাসায় চলে গেছেন। বাকি 8 জন এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। তো মেডিকেলের পরিচালক এখন থেকে ঘন্টাখানেক আগে আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তিনি যে জানিয়েছিলেন যে 3 জনের অবস্থা এরকম যে তারা হয়তো তাদেরকে চিকিৎসাতে ছেড়ে দেবেন। তো আমরা দেখেছিলাম যে 3 জনের কথা তিনি বলেছেন, তাদের মধ্যে একজন বের হয়ে গেছেন, বাকি 2 জনকে হয়তো কিছুক্ষণের মধ্যে বা আজকেই ছেড়ে দেওয়া হবে। আর এছাড়া এখানে যারা আহত অবস্থায় এসেছিলেন তাদেরকে দেখতে আইন মন্ত্রণালয়ের সচিব তিনিও এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে এসেছিলেন। সেই সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি বলছেন যে এই যে লিফট ছিঁড়ে পড়ার ঘটনা এটি নিছক একটি দুর্ঘটনা হিসেবে তারা দেখছেন এবং তারপরেও কেন এটি ছিঁড়ে পড়লো সেজন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রতিবেদন পাওয়া গেলে আসলে মূল বিষয়টি বের হয়ে আসবে। তবে আমাদের রিপোর্টার দীপ যেটি জানাচ্ছিলেন যে 24 বছরের পুরনো লিফট, তো আমরাও জানতে চেয়েছিলাম সেই আইন সচিবের কাছে যে পুরনো লিফট সেটি সংস্কার করা হয় না কেন। এছাড়া অতীত অভিজ্ঞতা আমরা মাঝে মাঝেই দেখেছিলাম যে এই জজ কোর্টের যে লিফটটি সেটি প্রায় কিন্তু আটকে যায়। তো তিনি যেটি বলছেন যে আসলে এই বিষয়গুলো জানার জন্যই তারা এই কমিটিটি করেছেন এবং নতুন লিফট কেনা হয়েছে সেই লিফট শীঘ্রই সেখানে সংস্থাপন করার কথা ছিল, তেমনটাই তিনি জানিয়েছেন। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই আহতদের ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। মোমো, লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনায় আহতদের সবশেষ খবর জানাতে ঢাকা মেডিকেল থেকে এতক্ষণ যোগ দিয়েছিলেন খান মোহাম্মদ রুমেল, তার আগে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছিলেন শাহরিয়ার জামান দ্বীপ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে বসানো কৃত্রিম সাপোর্ট খুলে ফেলা হয়েছে। তার হৃদযন্ত্র এখন স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তার চিকিৎসা সমন্বয়ক ডাক্তার আবু নাসার রিজভী। ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত 5 সদস্যের দলের প্রধান ডাক্তার ফিলিপ কোহের পক্ষে এ তথ্য জানান ডাক্তার রিজভী। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কিডনির অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টায় ডাক্তার ফিলিপ ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করবেন বলেও জানানো হয়। ওনার কথা রেসপন্ড করেছে। হার্টের যে সাপোর্টিং আইওবিপি মেশিন ছিল ওইটাও আজকে খুলে ফেলা হয়েছে এবং ওনার প্রেশার খুব স্টেবল আছে এবং
দিস ইজ সেকেন্ড পজিটিভ সাইড এবং আলহামদুলিল্লাহ বাকি সব প্যারামিটার্সগুলো ব্লাড প্যারামিটার্সগুলো দিন দিন ভালো হচ্ছে, ওনার ইনফেকশন অনেক কন্ট্রোল হয়ে গেছে। দুপুরের সময় আরও থাকছে। ডাকসু নির্বাচনের আগে শেষ কর্মদিবস প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রলীগ ও ছাত্রদলের। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সহ দলের অন্য নেতারা। দলীয় সভাপতি শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শেই শপথ নেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। সকালে জাতীয় সংসদে শপথ নেয়ার পর সাংবাদিকদের তিনি এই কথা জানান। ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী অন্যদেরও শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সকাল 11টায় জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন গণফোরাম নেতা সুলতান মনসুর। তবে একই দলের সিলেট 2 আসন থেকে নির্বাচিত প্রার্থী মোকাব্বির খান আপাতত শপথ নিচ্ছেন না বলে গণফোরাম থেকে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সারা দেশে ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী 8 জনের মধ্যে ধানের শীষের 7 জন প্রার্থী বিজয়ী হয়, যাদের মধ্যে বিএনপি মনোনীত বিজয়ী 6 প্রার্থী শপথ নিবেন না বলে দলটির পক্ষ থেকে একাধিকবার জানানো হয়। সকল কথার উত্তর আমি দেব না, এই কারণেই কারণ জাতীয় ঐক্যফ্রন্টের সেই সমস্ত সিদ্ধান্তের সময় আমি নীতি নির্ধারক হিসাবে সেখানে আমি ছিলাম না। কাজে আমিও জাতীয় ঐক্য ফ্রন্টের একজন প্রতিনিধি, কাজে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসাবে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আর ওনারা যা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা তো নেবেন। তবে আমি একটা কথা বলতে পারি যে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। শপথ নেয়া ঐক্যফ্রন্ট নেতার বিরুদ্ধে তার দলে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যারা রাজনীতির নামে ছলনা ও অঙ্গীকার ভঙ্গ করে তারা গণশত্রুতে পরিণত হয়। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তো এটা তো বলা হয়েছে যে তার যে দল সেই দল তার ব্যবস্থা নেবে। আর আমি শুধু এইটুকুই আপনাদের সামনে বলতে চাই যে রাজনীতিতে মানে ছলনা অঙ্গীকার ভঙ্গে এরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হয়। আমি শুধু এইটুকুই বলবো। আর তার দল যে গণফোরাম তারাই নিশ্চয়ই এই ব্যাপারে সেখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন, তারাই ব্যবস্থা গ্রহণ করবেন। ডাকসু নির্বাচনের আগে শেষ কর্মদিবস হওয়ায় প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ সময় প্রচারণাকে প্রভাবিত করার পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রলীগ ও ছাত্রদল। সকাল থেকেই শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। ছাত্রলীগ ছাত্রদলের পাশাপাশি অন্যান্য সংগঠনের প্রার্থীরাও ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন। ছাত্রলীগের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করেছে ছাত্রদল। পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় প্রচারণায় বাধা ও প্রার্থীদের উপর হামলার অভিযোগও করেছে সংগঠনটি। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ বলছে, মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা ও তাদের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করা হচ্ছে। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী ইকরাম হুসাইন। যাচ্ছি তার কাছে। ইকরাম, রাজু, আগামী সোমবার অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। আর কিন্তু খুব বেশি দিন বাকি নেই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সবকিছু অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু আগামী 2 দিন অর্থাৎ শুক্র এবং শনিবার কিন্তু ক্লাস বন্ধ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সেক্ষেত্রে রবিবার কিন্তু আবার নির্বাচনী প্রচারণা করা যাবে না। সেক্ষেত্রে আজকে কিন্তু শেষ কর্মদিবস এবং সবগুলো সংগঠন কিন্তু এই সুযোগটা কাজে লাগাচ্ছে যে আজকের মধ্যে তারা যাতে সব শিক্ষার্থীর কাছে তাদের যে প্রতিশ্রুতি ভোট প্রার্থনা সেগুলি নিয়ে তারা যেতে পারে। তো আমরা সকাল থেকে দেখছিলাম যে সবগুলো সংগঠনই আসলে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছে একেবারে জোরে সোরে। তবে নির্বাচনী প্রচারণার মধ্যেও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ আসছে
সরকার বিরোধী যে ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্রদল, বাম, ছাত্রজোট বা কোটা আন্দোলনের যারা কর্মী, তারা কিন্তু বলছেন যে ছাত্রলীগ হলগুলোতে ভয়ভীতি দেখাচ্ছে এবং যাতে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে ভোট দিতে না পারে সেই ধরনের একটি পরিবেশ তৈরি করছে। এবং ছাত্রদল একটি সুনির্দিষ্ট অভিযোগ করেছে, সেটি হচ্ছে যে ছাত্রলীগ বিভিন্ন যে আঞ্চলিক সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর মধ্যে টাকা ছড়াচ্ছে যাতে তাদের যে ভোট সেটি তাদের নিজেদের পক্ষে আনা যায়। অন্যদিকে ছাত্রলীগও একটা অভিযোগ করেছে যে সবগুলো সংগঠন একাট্টা হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ক্যাম্পাসে এক ধরনের পরিবেশ তৈরির চেষ্টা করছে যাতে নির্বিঘ্নে ভোট না হয়। তো সবগুলি সংগঠনের যে কথাবার্তা সেখানে কিন্তু তারা পাল্টাপাল্টির যে অভিযোগ সেই অভিযোগটাই কিন্তু উঠে আসছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বীকার করছে। তারা বলছে যে আসলে নির্বাচন যে অনুষ্ঠান এই মুহূর্তে সেটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমরা গতকাল দেখেছিলাম যে ছাত্রলীগ এই অপরাজেয় বাংলায় তাদের প্যানেল পরিচিতি করেছিল, সেখানে তারা মাইক ব্যবহার করেছিল এবং মঞ্চ তৈরি করেছিল, সেটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন। আজকে আমরা ছাত্রদলের মিছিলে কিন্তু ছাত্রদলের যে কেন্দ্রীয় সভা, ছাত্রদলের যে নেতারা আছেন যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন তাদেরকে আমরা দেখেছি। অন্যদিকে বাম যে ছাত্রজোটের যে প্রার্থীরা আছেন তারাও কিন্তু ডাকঢোল পিটিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে। আজকে ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে বিশাল এক মিছিল করেছে যেখানে তারা আচরণবিধি লঙ্ঘন করছে। সবগুলি সংগঠনে যে পাল্লা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছে এটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে বিষয়টা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করা। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে প্রক্রিয়া, যে প্রস্তুতি সেটাও কিন্তু চলছে। হলগুলোতে যে বুথ তৈরি করা সেই কাজটি চলছে। আমরা জানি যে 120 জন শিক্ষার্থীর জন্য একটি করে বুথ থাকবে, সেই হিসাবে 360টি বুথ থাকবে 18টি হলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি পরিষ্কার করে বলছে। তবে ছাত্র সংগঠনগুলো বলছে যে ভোটের যে সময় সেটি কিন্তু 8টা থেকে 2টা যে নির্ধারিত সময় সেটি বাড়ানো উচিত, কারণ এই সময়ের মধ্যে একজন শিক্ষার্থীকে হল সংসদ এবং ডাকসুর জন্য 38টি ভোট প্রদান করা এটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একজন শিক্ষার্থী সেক্ষেত্রে 3 মিনিট সময় পাচ্ছে। 3 মিনিটে তাদের যে যুক্তি সেটা হচ্ছে যে 3 মিনিটে সেটা ভোট দেওয়া সম্ভব নয়। তো সব মিলিয়ে ডাকসু নির্বাচনের যে প্রস্তুতি সেটি চলছে, পাল্টাপাল্টি অভিযোগ চলছে এবং সরগরম একটা পরিবেশ আছে ডাকসু নির্বাচনের। তো এই ছিল আমার কাছে সবশেষ। রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরাম হোসাইন। দুপুরের সময় আরো থাকছে। বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর। বাণিজ্য সম্প্রসারণের শিগগিরই উদ্যোগ নেওয়া হবে বললেন সফররত সৌদি বাণিজ্য মন্ত্রী। স্থানীয়দের নানা অভিযোগের মুখে বুড়িগঙ্গা দখলমুক্ত করতে জোরে সোরে বিআইডব্লিউটি এর দ্বিতীয় পর্যায়ের অভিযান চলছে। সকালে কেরানীগঞ্জে বুড়িগঙ্গার দক্ষিণ পাড়ে এই অভিযান শুরু হয়। এ সময় বসিলা ব্রিজের নিচে অংশে নদীর জায়গায় গড়ে তোলা বহুতল ভবন সহ 25 থেকে 30টি স্থাপনা উচ্ছেদ করা হয়। CSRS ম্যাপ না দেখে বিআইডব্লিউটিএ অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেন উচ্ছেদ হওয়া ভবনের মালিকরা। পাশাপাশি উচ্ছেদকারীরা কোনো কাগজপত্র দেখায় না বলেও দাবি করেন তারা। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন কোনো যাচাই বাছাই না করে শুধু জমি দেখে হোল্ডিং নম্বর দেয়ায় জটিলতার সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে কেরানীগঞ্জে বুড়িগঙ্গার দক্ষিণ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ স্থলে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ রাজু, আপনি জানেন যে দ্বিতীয় দফায় আজ তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। আমরা সকাল থেকে আপনাকে দেখাচ্ছিলাম বুড়িগঙ্গা পাড়ের উচ্ছেদ অভিযানের খবর। এখন আছি আমরা তুরাগ নদীর পাড়ে। এখানে যে জায়গাটিতে আছি এটি হলো একটি আবাসন হাউজিং এবং সবচেয়ে আশ্চর্য হলো এই যে আপনি পিলারটি দেখছেন, সীমানা পিলার, এগুলো কিন্তু থাকে নদীর নিচে, অর্থাৎ নিচের যে অংশ চর সেখানে থাকে। এটি কিন্তু খুবই বড় একটি প্রশ্ন যে পিলারগুলো কিভাবে উপরে উঠে আসলো। এখানে একটি পিলার, সামনে একটি পিলার। বিআইডব্লিউটি কিন্তু স্পষ্টভাবে দাবি করছে যে সব পিলারগুলো সবই অবৈধভাবে এসব আবাসন যারা হাউজিং তারা এগুলো দিয়েছে। তারপরে দেখছেন এটি হলো চন্দ্রিমা হাউজিং নামে এটি পরিচিত। এরপরে রয়েছে ঢাকা হাউজিং, বসিলা হাউজিং। এই পুরো যতগুলো হাউজিং রয়েছে এই সবগুলো হাউজিং কিন্তু নদীর জায়গা। বিআইডব্লিউটি আমাদের জানিয়েছে যে কমপক্ষে তারা পুরো জায়গাটি জুড়ে, এটি আপনার কমপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত 1 থেকে 1.5 কিলোমিটার তো হবেই, এই পুরো লম্বা জায়গাটি এখানে 15 ফুট করে তারা এখানে এটি দখল করে এই স্থাপনাগুলো করেছে বা এই হাউজিং গুলো করেছে। ঠিক পাশেই কিন্তু আপনি যেটি দেখছেন এটি কিন্তু আমিন মোমেন হাউজিং, যে আলোচিত হাউজিংটি। এই পাশের যে হাউজিংটি আমিন মোমেন হাউজিং আপনি দেখছেন, ঠিক আমার এই ডান পাশে যদি আমি দেখাই, সে আমিন মোমেন হাউজিং এর পাশেই কিন্তু এই হাউজিং গুলো করা হয়েছে। চন্দ্রিমা হাউজিং, ঢাকা হাউজিং,
তো এই হাউজিংগুলোতে এখন যে স্থাপনাগুলো রয়েছে বা সীমানা পিলারগুলো রয়েছে সেগুলো মূলত এখন উচ্ছেদ করা হচ্ছে। তারপরে জানেন যে এই উচ্ছেদ করার পরে ইতিমধ্যেই আমিন মোমিন হাউজিং এ খনন কাজ শুরু হয়েছে। তো তারই ধারাবাহিকতা কিন্তু এখানে যে অবৈধ জায়গাগুলো দখল করা রয়েছে বিএডব্লিউটির দাবি মতে সেগুলো খনন করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিয়ে তুরাগকে আরো প্রশস্ত করা হবে এবং এভাবে কিন্তু অভিযানগুলো মূলত চলছে। তো দেখা যাক আজ শেষ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত অভিযান হওয়ার কথা রয়েছে, শেষ পর্যন্ত কি হয়। রাজু, বুড়িগঙ্গার দক্ষিণ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। রাজধানীর পুরান ঢাকায় 7ম দিনে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত টাস্ক ফোর্স। অভিযানে 10টি কারখানার মধ্যে 7টির গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বাকি 3টি কারখানাকে সতর্ক করে দেওয়া হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার শরীফ আহমেদ। রাজধানীর হাজারীবাগ, ফুলবাড়িয়া সহ পুরনো ঢাকার বিভিন্ন স্থানে টাস্কফোর্সের 5টি দল অভিযান চালায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে সরকারের 14টি সংস্থা সমন্বিতভাবে 5টি দলে ভাগ হয়ে এই অভিযান পরিচালনা করছে। এই অভিযান চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত। প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষায় অনৈতিকভাবে সাভারের প্যারাগন স্কুলের 7 জন শিক্ষার্থীকে A+ দেওয়ার অভিযোগ উঠেছে সাভার পাথালিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসিমা আক্তারের বিরুদ্ধে। এ বিষয়ে সাভার উপজেলা শিক্ষা অফিসার অবহিত থাকা সত্ত্বেও শুধুমাত্র লিখিত অভিযোগ না পাওয়ার অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। বিস্তারিত পিঙ্কি আক্তারের রিপোর্টে। সাভার উপজেলার প্যারাগন কিন্ডারগার্টেন স্কুল থেকে 2018 সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়া 10 জন শিক্ষার্থীর মধ্যে A+ পায় 7 জন। তবে অভিযোগ আছে এই স্কুলের প্রধান শিক্ষক আমিনুর রহমানের স্ত্রী নাসিমা আক্তার A+ এর প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদেরকে এখানে ভর্তি করান। নাসিমা সাভার পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। নাসিমা আমাদের হেডমাস্টার বলছিল কি তুমি স্কুলে পড়ো নির্ঘাত তোমার A+ আসবে। প্রাইমারি স্কুলে থাকলে আমার মনে হয় আমার A+ আসবে না, কারণ তাই আমি এই স্কুলের জন্য ম্যাম আমার A+ আসছে। প্রাথমিক স্কুলের শিক্ষিকা হিসেবে 2018 সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার খাতা দেখার দায়িত্ব পান শিক্ষিকা নাসিমা আক্তার। এরপর কৌশলে প্যারাগন স্কুলের খাতার কোড নম্বর সংগ্রহ করে পাথালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী রাজবংশীর কাছ থেকে নিজ বরাদ্দের খাতা বদলে প্যারাগন স্কুলের খাতা বাগিয়ে নেন তিনি। খাতাটা তো আমি রিসিভ করে রাখলাম, ম্যাডাম অফিস আপনি গেছেন, জি, ওখানে যে বেঞ্চগুলো ওখানে রাখছি, তারপর উনি ওই খাতাটা নিচ্ছি, ঠিক আছে। আমি বললাম যে খাতাটা তো মানে আমার নামে অ্যালট করে। পরে এটা যখনই করছে তখন বলছিল প্যারাগন নাকি। আমি এটা ভাবতে পারি না যে একটা লোক এটা করতে পারে। কাজটা কি স্কুলে চাকরি করি, সে আমার কলিগ, তো বুঝতে পারেন যে আমার কলিগ, তার সাথে আমি আর বাকবিতণ্ডায় যাইনি। নাসিমা আক্তারের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি অস্বীকার করেন। তার কাছে 2 বান্ডেল খাতা ছিল, আমি 1 বান্ডেল খাতা কি যে আপা আমি 2 বান্ডেল দেখতে পারবো না, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, তাই আমি স্যার আমি তো বিজ্ঞান খাতা ওখানে রেখে আসি, আমি একটা বান্ডেল নিয়ে মানে আপা চলে আসছি। সেটা পরে জানা গেল যে হ্যাঁ এন্ট্রিতে যেটা ছিল খাতাটা চেঞ্জ হয়ে গেছে। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ঘটনার সত্যতা স্বীকার করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার। ওখান থেকে 2-1টা অভিযোগ আসছে যে ওদের খাতাগুলো নাকি সঠিকভাবে মূল্যায়ন হয় না। তারপরে আমরা আবার এখানে আয়না টিচারদের অভিজ্ঞ টিচার আইনা ম্যাডাম আবার এখানে চেক করাইছি। খাতার মধ্যে 2টা হাতের লেখা, তাই না? 2টা হাতের লেখা, ওইটা তো এখানে আইনা করে নাই, যা করছে হলেই করছে। তবে উপজেলা শিক্ষা অফিসার অভিযোগটিকে উদ্দেশ্যমূলক বলে দাবি করছেন। এতগুলো খাতা থেকে আপনার এই 60টা খাতা বের করা যাতা কথা না। আপনাকে কেউ না কেউ তথ্য দিচ্ছে, যে দিচ্ছে সে ডেফিনেটলি ওই স্কুলের এগেইনস্টে বা ওই শিক্ষিকার এগেইনস্টে মডারেশন করে কোনো কিছু করবেন না, যেটা জেনুইন সেটাই করবেন। আর বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। যদি ঘটনাটি সত্য হয় আমি তদন্ত করে দেখব এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এই ধরনের ঘটনা আমরা টলারেট করি না। 2012 সালে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুল প্যারাগনের নেই কোনো রেজিস্ট্রেশন। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, সাভার। দেখছেন দুপুরের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সৌদি আরবের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের চলমান সফরেই $2,500 কোটি বিনিয়োগ প্রত্যাশা করছে বাংলাদেশ। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুদেশের বাণিজ্য সম্প্রসারণে শিগগিরই বিজনেস প্রমোশন কাউন্সিল গঠনেরও ঘোষণা দিয়েছেন সৌদি বাণিজ্য মন্ত্রী। আর অর্থমন্ত্রী তাদের জানিয়েছেন বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সম্ভাবনাময় বাংলাদেশ।
সাম্প্রতিক বছরগুলোতে নতুন মাত্রা পেয়েছে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক। অদক্ষ শ্রমিক আমদানি আর হজ কেন্দ্রিক কার্যক্রমের বাইরে বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল স্থাপনেরও চিন্তা করছে সৌদি আরব। আর বিনিয়োগের এমন সম্ভাবনার পুরোটাই কাজে লাগাতে সৌদি আরবকে প্রায় 2000 একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সঙ্গে বিনিয়োগের নতুন ক্ষেত্র খুঁজতে এবার বাংলাদেশ সফরে সৌদি সরকারের শীর্ষ কর্তারা। বৃহস্পতিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংলাপে সৌদি বাণিজ্যমন্ত্রী বলেন, সম্পর্ক উন্নয়নই শুধু নয়, বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগ সুরক্ষায় বিজনেস প্রমোশন কাউন্সিল তৈরি করতে চান তারা। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন অর্থমন্ত্রী। 2030 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল হবে এশিয়া। বাংলাদেশের আশেপাশে শীর্ষ ধনী দেশগুলো থাকবে, তাই বাংলাদেশ বিনিয়োগের অন্যতম স্থান বলে আমার মনে হয়। এই সফর খুবই ইতিবাচক হবে বলে আশা করছি। বাংলাদেশকে আমরা খুবই সম্ভাবনাময় মনে করছি। শিগগিরই দুদেশের সমন্বয়ে বিজনেস প্রমোশন কাউন্সিল তৈরি করব আমরা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আশা, শিগগিরই প্রায় 2500 কোটি টাকার সৌদি বিনিয়োগ আসবে বাংলাদেশে। দ্রুত গতির ট্রেন, বড় অবকাঠামো আর জ্বালানি খাতে বিনিয়োগের দিকেই দেশটি অধিক আগ্রহী বলেও জানান বিডা চেয়ারম্যান। 25 বিলিয়ন হতে পারে। সৌদি আরবিয়া তেল নির্ভর অর্থনীতি থেকে ডাইভার্সিফাইড একটা আপনার অর্থনীতি হচ্ছে, কাজেই তাদের যেই আপনার ইন্টারেস্ট, সেটার সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ করা তাদের ইন্টারেস্টের সঙ্গে যায়। গেল বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের ধারাবাহিকতায় বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে চলতি বছর জুনের মধ্যেই নতুনভাবে বাংলাদেশে সৌদি বিনিয়োগ শুরুর আশা করছে সরকার। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর ধরে অপেক্ষা করেও ভিসার মেয়াদ বাড়াতে পারছে না মালয়েশিয়ায় বসবাসরত হাজার হাজার শ্রমিক। এমনকি কাজ করতে গিয়ে আহত শ্রমিকরা পাচ্ছেন না কোনো ক্ষতিপূরণও। এ বিষয়ে বাংলাদেশ শ্রমিক রিক্রুটিং এজেন্সি বায়রা বলছে, এ বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। মালয়েশিয়া ঘুরে এসে রিপোর্ট করেছেন ইমতিয়াজ আহমেদ, ক্যামেরায় ছিলেন রুহুল রহমান। 13টি রাজ্য এবং 3টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। স্বাধীনতা লাভের পর জাতিগত ও ধর্মীয় বিভাজন দূর করে একটি আধুনিক রাষ্ট্রের পথে অনেকটাই এগিয়ে প্রায় 3 কোটি জনসংখ্যার আজকের মালয়েশিয়া। বাংলাদেশ ও মালয়েশিয়া মোটামুটি একই সময় স্বাধীনতা অর্জন করলেও মালয়েশিয়ার অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন মূলত শুরু হয় 80-র দশকে, যা এখনও চলমান। তবে সেই উন্নয়নে সবথেকে বেশি ভূমিকা রেখেছে বিদেশি বিভিন্ন শ্রমিকরা, যার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের অবদান অনেক বেশি। কিন্তু সেই বাংলাদেশি শ্রমিকরাই এখন মালয়েশিয়ার মাটিতে যেন সবথেকে বেশি অবহেলিত। চুক্তিপত্র অনুযায়ী যে বেতন দেওয়ার কথা তা ঠিক থাকছে না অনেক শ্রমিকের ক্ষেত্রেই। কারো কারো পাসপোর্টও থাকে না নিজের কাছে। এমনকি এ বিষয়ে বাংলাদেশি শ্রমিকদের কারো সাথে কথা বলাও নিষেধ। যেভাবে কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে, সে কন্ট্রাক্ট ফর্মে আমাকে বেতন দেয় না। আমাকে 8 ঘন্টা ডিউটি, সেটি করা 12 ঘন্টা ডিউটি। কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে 1500 টাকা বেসিক বেতন, সেটি দেয় 1250 টাকা বেতন। কোনো ওভার টাইম নাই, কোনো কিছু নাই। বলছে কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে কোম্পানির খাওয়া না নিজের খাওয়া। মালয়েশিয়ার মাটিতে বাংলাদেশি শ্রমিকদের এই নাজেহাল সহ অসহযোগিতার জন্য অভিযোগ কিছু দেশীয় ও মালয়েশীয় এজেন্টের বিরুদ্ধে। দালালদের মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য লাখ লাখ টাকা দিয়েও অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। ভিসা অ্যাপ্লাই করছি, ধরেন 6 মাস, 1 বছর, 2.5 বছর, 2 বছর এরকম হয়ে গেছে, কিন্তু ভিসার লিভিও যাইতেছে, টাকাও যাইতেছে, কিন্তু আমরা ভিসা পাচ্ছি না। কলিং ভিসা আসাই 1 মাস না 2 মাস পরে তার হাতের অ্যাক্সিডেন্ট হয়েছে। যে 1 মাস এমসি ছিল, এমসির পয়সা দেয় নাই, ইন্স্যুরেন্স তো পায় নাই। কিছু লোকাল এজেন্ট আছে, এরা নিতেছে টাকা নিচে 2,000, 5,000, 10,000 করে নেওয়ার পরে উদাও আর কোথাও পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ শ্রমিক রিক্রুটিং এজেন্সি বায়রা বলছে, কোনো এজেন্সির বিরুদ্ধে মালয়েশিয়ায় শ্রমিক হয়রানির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে তারা। বায়রার কাছে অফিসিয়ালি কোনো কমপ্লেন নাই। গত 2 বছরে যে লোকগুলি গেছে, এরা 10টা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেছে। তো ওই 10 রিক্রুটিং এজেন্সি আলাদাই বলতে পারবে তাদের এই কন্ট্রাক্ট এটা ভায়োলেট হচ্ছে কিনা বা কন্ট্রাক্ট রিনিউ হচ্ছে কিনা। বাইরের কাছে এই ধরনের কমপ্লেন আসে, আমরা অবশ্যই মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটা সলভ করার চেষ্টা করব। এইবার যদি মালয়েশিয়াটা ওপেন হয়, আমরা চুক্তিতেই চেষ্টা করব যেন ওইখানে একটা মনিটরিং এজেন্সি থাকে, যেই লোকগুলি যাওয়ার পরে যেন এদের ওয়েলফেয়ারটা দেখা হয়। অভিবাসন হয়রানি কমাতে সরকার নির্ধারিত খরচেই ভবিষ্যতে মালয়েশিয়া সহ বিশ্বের যে কোনো দেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় এই সংগঠনটি। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, মালয়েশিয়া। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
যত বাধায় আসুক পুরান ঢাকায় থাকবে না কোনো রাসায়নিক গুদাম, বললেন প্রধানমন্ত্রী। চুড়িহাট্টার আগুনে মৃতদের মধ্যে শনাক্ত আরো 2 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। ঢাকা জজ কোর্টে লিফট ছিঁড়ে 12 জন আহত, এদের মধ্যে 5 জন আইনজীবী। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঐতিহাসিক 7ই মার্চ আজ বঙ্গবন্ধুর ভাষণে বাঙালি পায় স্বাধিকারের নির্দেশনা। ধানমন্ডি 32-এ প্রধানমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা। এবং ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শেই যাচ্ছেন সংসদে, শপথ নেয়ার পর মনসুর। অন্যদেরও আসার আহ্বান। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।